আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নবোদান বই, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 7। গত পর্বে আমরা এই অধ্যায়ের যে টপিকগুলো ছিল, যেমন এক ঘর নবোদান বই, দুই ঘর নবোদান বই, তিন ঘর নবোদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই টপিকগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেগুলো শিখেছি। এবং আজকে হচ্ছে আমরা একটি সৃজনশীল সলভ করব। আর অধিকাংশ স্টুডেন্টের হচ্ছে একটা এন্ট্রি দেওয়া থাকে, যেটা হচ্ছে এই এন্ট্রিটা করতে হচ্ছে অনেক স্টুডেন্টের প্রবলেম হয়। তো আমরা ওই একটি সৃজনশীল হচ্ছে সলভ করব, যেন এই প্রবলেমটি সবাই সহজেই সলভ করতে পারে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। 2017 সালের জানুয়ারি মাসে কিশোর ব্রাদার্সের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1 নগদ উদ্ধৃত 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা। জানুয়ারি 3 জহির ট্রেডার্স হতে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। জানুয়ারি 5 মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে 1,500 টাকা নিলেন। জানুয়ারি 10 শেয়ার ব্রাদার্সকে 9,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান। জানুয়ারি 15 পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 7,000 টাকা। জানুয়ারি 20 কর্মচারীর বেতন প্রদান 4,000 টাকা। জানুয়ারি 25 মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য আসবাবপত্র ক্রয় করলেন 13,000 টাকা। জানুয়ারি 28 সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বার্তা দেওয়া হলো। জানুয়ারি 29 জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান করা হলো। জানুয়ারি 30 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা, তাহলে ক নম্বরে আমাদের বলছি যে লেনদেনগুলো নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর সাধারণ জাবেদা দাখিলা দাও। তারপরে খতে বলছে হচ্ছে উপযুক্ত 1, 28, 29 ও 31 তারিখের লেনদেনগুলো দ্বারা 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। এবং গ নম্বরে বলছে জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তাহলে দেখো, এই যে আমি যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে অধিকাংশ স্টুডেন্ট একটা এন্ট্রি দেওয়া থাকে, সেই এন্ট্রিটা হচ্ছে তাদের সমস্যা হয়। সেটা হচ্ছে এই যে জানুয়ারি 31 তারিখ 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তো এই এন্ট্রিটা করতে হচ্ছে অনেক স্টুডেন্টের প্রবলেম হয়। তো আমরা হচ্ছে এই এন্ট্রিটার ম্যাথ আজকে আমরা করব, যাতে আমরা সহজেই হচ্ছে সলভ করতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা ক নম্বরের জন্য ছকটা এঁকে নিই। যেহেতু ক নম্বরে বলেছে যে সাধারণ জাবেদা দাখিলা দাও, কোন এন্ট্রিগুলোর আমরা সাধারণ জাবেদা দাখিলা দিব, যেটা হচ্ছে বলছে যেগুলো নবদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তো আমরা জানি যে নবদান বইয়ে অন্তর্ভুক্ত হয় না কোনগুলো, যেগুলো হচ্ছে বাকিতে লেনদেন নগদে হয় নাই, সেই এন্ট্রিগুলোই হচ্ছে কি আমাদের নবদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তো প্রথমে চলো আমরা সাধারণ জাবেদার ছকটা আগে এঁকে নিই, তারপর হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, তাহলে এই যে হচ্ছে আমরা সাধারণ জাবেদার ছক এঁকে নিয়েছি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে এবার আমরা দেখব যে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না। তাহলে দেখো, আচ্ছা, এটা বোঝার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি হচ্ছে জাবেদা করবা, প্রত্যেকটা লেনদেনের জাবেদা করবা, যেটার জাবেদার মধ্যে তোমার নগদান হিসাব আসবে না, ওই লেনদেনগুলোই তোমার নগদান বইয়েও আসবে না। ঠিক আছে? যেমন ধারে পণ্য ক্রয়, এটার জাবেদা যদি আমরা করি তাহলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে কি কোনো নগদান হিসাব আসছে? আসে নাই। তার মানে এটাও কি নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তো তুমি এরকম করে দেখবা যে কোনটার জাবেদা করার পর নগদান হিসাব আসছে না, তো সেই লেনদেনগুলোই হচ্ছে আমার নগদান বইয়ে আসবে না। তাহলে প্রথমে আমরা দেখি যে নগদ উদ্ধৃত ব্যাংক জমাতিরিক্ত, এটা তো হচ্ছে আমাদের উদ্ধৃতর পরিমাণ দেওয়া আছে, এটা তো নগদান হিসাবে আসবেই, মানে নগদান বইয়ে আসবে। এরপরে জহির ট্রেডার্স হচ্ছে 5% বার্তায় 10,000 টাকার পণ্য ক্রয়। তাহলে যেহেতু নাম উল্লেখ আছে জহির ট্রেডার্স, আবার পণ্য ক্রয় করছে, নগদ কথা উল্লেখ নাই, তার মানে আমাদের এটা কি ধরে নিতে হবে? বাকিতে নাম উল্লেখ আছে, সাথে হচ্ছে ক্রয় লেখা আছে, তার মানে এটা কি বাকিতে লেনদেন হয়েছে। তাহলে আমরা এখন এটার জাবেদা করব। যেহেতু জহির ট্রেডার্স থেকে ক্রয় করছে, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে বাকিতে ক্রয়
তাহলে আমরা লিখবো জানুয়ারি 3। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এবার আমাদের টাকার অ্যামাউন্টটা লিখতে হবে। দেখো 5% বাট্টায় যেহেতু 10,000 টাকার পণ্য ক্রয় করছে, তার মানে এখানে আমাদের কোন বাট্টা দেওয়া আছে? আমাদের কারবারি বাট্টা দেওয়া আছে। তাহলে আমাদের এখন এই 10,000 টাকার 5% করতে হবে। তাহলে 10,000 টাকার 5% করে যেই টাকাটা বের হবে সেটা আমাদের 10,000 থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে 10,000 টাকার 5% করব। 10,000 টাকার 5% করলে হয় হচ্ছে 500 টাকা। এখন এই 500 টাকা আমরা 10,000 থেকে মাইনাস করব। মাইনাস করার পর হলো 9,500 টাকা। তাহলে আমরা এই 9,500 টাকাই হচ্ছে এখানে লিখব। হ্যাঁ, এরপরে দেখো প্রশ্নে যেহেতু আমাদের বলে দিছে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তার মানে হচ্ছে আমাদের ব্যাখ্যা দিতে হবে না, আমরা ডিরেক্ট হচ্ছে এখানে দাগ দিয়ে দিব। এরপরে কোনটা আছে দেখি, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে টাকা নিলেন। এটার জাবেদা করলে হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে এটা নগদান বইয়ে আসবে। এরপরে শোয়েব ব্রাদার্সকে 9,000 টাকার পুনঃ নিষ্পত্তিতে 8,600 টাকা প্রদান। যেহেতু 8,600 টাকা প্রদান করছে, তার মানে এখানেও নগদান হিসাব আছে। তারপরে পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ। তাহলে ক্রয় হিসাব আর কি ব্যাংক হিসাব, ব্যাংক আর নগদের কথা কিন্তু প্রায় এক। তার মানে এখানে তো হচ্ছে তোমার নগদান হিসাব আসে নাই, কিন্তু ব্যাংক হিসাব আসছে। মেন কথা হচ্ছে ব্যাংক আর নগদ না থাকলে তখন হচ্ছে আমাদের কোথায় আসবে না, নগদান বইয়ে আসবে না। এরপরে কর্মচারীর বেতন প্রদান, এটা জাবেদা করলেও নগদান হিসাব আসতেছে। এরপরে মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন। মালিক ব্যক্তিগত অর্থে ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করলেন, তাহলে এটার জাবেদা যদি আমরা করি তাহলে হবে আসবাবপত্র হিসাব আর মূলধন হিসাব। যেহেতু মালিক ব্যবসায় আসবাবপত্র দিয়েছে, তাহলে এটা হবে কি মূলধন হিসাব। তাহলে এখানে আমাদের নগদান হিসাব আসতেছে না বা ব্যাংক হিসাবও আসতেছে না। তো আমরা এখন এটা এখানে লিখে দিব। এটার জাবেদা করি তাহলে জুনের 25, জানুয়ারি 25। আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখন আমরা এটা টাকাটা বসা দিব 13,000। এবার দেখো এরপরে আছে আমাদের সুমনের নিকট হতে এত টাকা পাওয়া গেল। যেহেতু টাকা পাওয়া গেছে, তার মানে এখানে নগদান হিসাবে আসবে। তো এটা আমাদের নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে। এরপরে জানুয়ারি 29 জহির ট্রেডার্সের পাওনা এত টাকার পণ্য নিষ্পত্তিতে এত টাকা প্রদান। যেহেতু টাকা প্রদান করছে, তাহলে এটাও আমাদের নগদান বইয়ে আসবে। এরপরে 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও আমাদের নগদান বইয়ে আসবে। তাহলে যেই লেনদেনগুলো আমাদের নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না, সেই লেনদেনগুলোর সাধারণ জাবেদা আমাদের করা শেষ। আমাদের প্রশ্নে এটাই চেয়েছিল। আর যেহেতু ব্যাখ্যা দিতে বলে নাই, তাই আমরা ব্যাখ্যা দিব না। তাহলে আমরা এখন এটা যোগ করে দিই। 22,500, 22,500। তাহলে এই দুই পাশ যোগ করলে হচ্ছে আমার 22,500, আর এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার হচ্ছে আমাদের ক্ষয়ে বলছে উপযুক্ত 1, 28, 29 আর 31 তারিখের লেনদেনগুলো দ্বারা 3 ঘরের নগদান বই প্রস্তুত করো। তো আমরা এখন হচ্ছে 3 ঘরের নগদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমে আমরা 3 ঘরের ছকটা এঁকে নিই, এরপরে আমরা ম্যাথটা সলভ করব। তাহলে এই যে হচ্ছে আমরা 3 ঘরের নগদান বইয়ের ছক এঁকেছি। তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ ব্যাংক। তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, নগদ ব্যাংক। আচ্ছা, এই উপরে হবে, এই পাশে হবে হচ্ছে ডেবিট,
আর এই পাশে হবে হচ্ছে ক্রেডিট। এবার আমরা হচ্ছে এই যে 4টা তারিখ দেওয়া আছে এই 4টা তারিখ থেকে আমরা আমাদের 3 ঘর নগদান বই প্রস্তুত করব। তাহলে প্রথমে আছে হচ্ছে নগদ উদ্ধৃত 30,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 25,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। তাহলে দেখো যেহেতু নগদ উদ্ধৃত যেই 30,000 টাকা এটা যাবে হচ্ছে আমাদের ডেবিট পাশে, আর এখানে বলা আছে ব্যাংক জমাতিরিক্ত, যেহেতু ব্যাংক জমাতিরিক্ত বলা আছে তাহলে এটা আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি নামে যাবে। তাহলে আমরা প্রথমে সাল দিই 2017, জানুয়ারি 1, ব্যালেন্স বিডি, সেটা নগদে আমরা লিখবো হচ্ছে 30,000 টাকা। আর এই পাশেও আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে আমরা, যেহেতু ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে তার মানে এটা আমাদের ব্যাংকে যাবে 25,000 টাকা। ঠিক আছে, নগদ বলে নগদে যেত, কিন্তু যেহেতু ব্যাংক জমাতিরিক্ত বলা ছিল তাই আমাদের ব্যাংকের ঘরে ব্যালেন্স বিডি নামে গেছে। এরপর হচ্ছে 28 তারিখে বলছে সুমনের নিকট হতে 3,850 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বার্তা দেওয়া হলো। তাহলে সুমনের নিকট থেকে 3,850 টাকা আমরা কি পেয়েছি। তাহলে যেহেতু টাকা পেয়েছি তার মানে আমাদের কোথায় যাবে, ডেবিট পাশে যাবে। তাহলে আমরা প্রথমে লিখি তারিখ জানুয়ারি 28, এখানে আমরা লিখবো হচ্ছে সুমন হিসাব। তাহলে যেহেতু 3,850 টাকা পেয়েছি তার মানে আমরা নগদে লিখবো 3,850 টাকা, আর বার্তা কত দেওয়া হয়েছে 150 টাকা, তাই আমরা প্রদত্ত বার্তায় লিখবো হচ্ছে 150 টাকা। আচ্ছা, এরপরে আমাদের 29 তারিখের বলছে যে জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,300 টাকা প্রদান, 9,350 টাকা প্রদান করা হলো। তাহলে যেহেতু টাকা প্রদান করেছে তার মানে কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। তাহলে আমরা তারিখটা দিয়ে নিই জানুয়ারি 29, জহির ট্রেডার্স হিসাব। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব 9,300 টাকা যেহেতু প্রদান করা হয়েছে আমরা নগদের ঘরে লিখব 9,350 টাকা, 9,350 টাকা। আর এখন দেখো এখানে কিন্তু আমাদের বাটা টাকাটা বলা নেই, তাহলে দেখো 9,500 টাকার বদলে 9,350 টাকা প্রদান করেছে। তাহলে এখানে আমাদের বাট্টা কত পেয়েছি, তাহলে আমরা পেয়েছি কত 150 টাকা। তোমরা 9,500 থেকে 9,350 মাইনাস করার পর যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের বাট্টার টাকাটা। তাহলে এটা হবে হচ্ছে প্রাপ্ত বাট্টা কত হবে 150 টাকা। ঠিক আছে, এরপরে বলছে যে 31 তারিখ 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এই এন্ট্রিটাই হচ্ছে তোমাদের অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, তোমরা এটা দিতে পারো না বা প্যাচ লাগিয়ে ফেলো। আমরা আজকে এটাই ভালো করে শেখার ট্রাই করব। তাহলে আমাদের বলেছে 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এরকম এত টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা জমা দেওয়া হলো এরকম কথা যদি লাস্টের লাইনে থাকে 3 ঘর নগদান বইয়ে, তাহলে তোমাদের প্রথম কাজ হবে হচ্ছে তোমরা দুই পাশেই তারিখ দিবে। তাহলে যেহেতু এটা জানুয়ারি মাস তাহলে এটা লাস্টের মাস কত 31, তাহলে আমরা দিব 31 তারিখ 20 তারিখ। ঠিক আছে, তাহলে এরকম করে তোমরা হচ্ছে দুইটা টাকার ঘর দিবে আগে, মানে দুইটা তারিখ দিবে এরপরে হচ্ছে আরেকটা তারিখ হচ্ছে তোমরা ব্যালেন্স শিটের জন্য রাখবে। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের যখন এরকম কোনো এন্ট্রি বলবে আমরা প্রথমেই কি করব, এরকম ডেবিট পাশে একটা তারিখের ঘর, এই পাশে হচ্ছে ক্রেডিট পাশে হচ্ছে দুইটা তারিখের ঘর আগে দিব। এটা হচ্ছে আমাদের কাজ। এটা করার পরে আমাদের যেটা করতে হবে
প্রথমে আমাদের হচ্ছে আমরা এরকম দাগ দিয়ে নিব, তারিখের জায়গা তারিখ দিয়ে আমাদের লেখার জায়গা রেখে তারপরে হচ্ছে আমরা এরকম একটু ফাঁকা রেখে দাগ দিব। এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডেবিট পাসটা যোগ করা। ডেবিট পাসটা প্রথমে হচ্ছে আমরা যোগ করব, বা আমাদের বড় যে পাসটা আছে সেটা আমরা যোগ করব। তাহলে দেখো নগদেরটা আমরা যোগ করি 30,000 আর 3,850, তাহলে এটা যোগ করলে হয় 33,850। এটা যোগ করলে কত হচ্ছে 33,850। আমি আবারও বলতেছি যে প্রথমেই হচ্ছে তোমরা তিনটা তারিখের জায়গা রেখে তারপরে হচ্ছে তোমরা এই দাগটা টেনে তারপরে তোমরা যোগটা করবে। তাহলে প্রথমে আমরা নগদের টাকা যোগ করলাম, তাহলে দেখো হলো হচ্ছে 3,850। এবার আমাদেরকে কি বলছে যে 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে। তাহলে 2,500 টাকা আমাদের বলছে কত, নগদ উদ্ধৃত হাতে রাখতে বলছে। নগদ উদ্ধৃত মানে কি, 31 তারিখে তোমাদের নগদ উদ্ধৃত হাতে রাখতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে আমরা এই লাস্টের যে 31 তারিখটা সেটা বরাবর আমরা লিখব ব্যালেন্স সিডি। ঠিক আছে, যেইটা তোমাদেরকে হাতে রাখতে বলবে সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তাহলে আমরা জানুয়ারি 31 তারিখে ব্যালেন্স সিডি লিখলাম। লেখার পরে কি বলছে আমাদেরকে, 2,500 টাকা নগদ উদ্ধৃত। নগদ উদ্ধৃত বলছে যেহেতু, তার মানে 2,500 টাকা কোথায় বসবে, নগদে বসবে নাকি ব্যাংকে বসবে? যেহেতু নগদ উদ্ধৃত বলেছে তার মানে আমাদের কোথায় যাবে, ব্যাংকে যাবে, সরি নগদে যাবে 2,500। তাহলে দেখো এই যে আমরা ব্যালেন্স সিডি দিয়ে 2,500 টাকা আমরা হচ্ছে লিখেছি নগদের ঘরে। তাহলে এতটুকু কাজ আমাদের শেষ। এবার দেখো আমরা যে হচ্ছে তিনটা তারিখের ঘর রেখেছিলাম, এই যে একটা, এই একটা, আর এই যে লাস্টে যে তারিখ, এই বরাবর আমরা ব্যালেন্স সিডি লিখেছি 2,500 টাকা শেষ। এবার দেখো আমাদের এই দুটো তারিখ কিন্তু এখনো ফাঁকা আছে, তাহলে এই দুইটা তারিখেই আমাদের কন্ট্রা এন্ট্রি হবে। কিভাবে কন্ট্রা এন্ট্রি হবে, আমাদের বলেছে যে 2,500 টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে। তাহলে ব্যাংকে যেহেতু জমা দিতে বলেছে, তার মানে ব্যাংকে জমা দিলে আমাদের কোন এন্ট্রি হয়, ব্যাংকে জমা দিলে হয় হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। তাহলে এই কন্ট্রা এন্ট্রি অনুযায়ী হচ্ছে আমাদের এই হিসাবটা করতে হবে। তাহলে দেখো এখন বলছে যে নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে, কিন্তু কত টাকা আমরা ব্যাংকে জমা দিব, অবশিষ্ট টাকাটা কত সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এই অবশিষ্ট টাকাটা এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে যে আমরা যে নগদের টাকাটা যোগ করেছিলাম, তাহলে 33,850 থেকে আমরা এই ক্রেডিট পাশের যে নগদের টাকাটা আছে, নগদে যে কয়টা টাকা আছে সেই সব কয়টা টাকা আমরা কি করব, মাইনাস করব। তাহলে আমি একটু এটা লিখে দিই, দেখো এখান থেকে আমি লিখতেছি যে 33,850 থেকে আমরা কোনটা বিয়োগ করতেছি, এই ক্রেডিট পাশের যে নগদের যে দুইটা টাকা আছে সেই দুইটা টাকা আমরা বিয়োগ করতেছি। ঠিক আছে, তোমরা প্রথমে হচ্ছে এই দুইটা আগে যোগ করে নিবা, তারপরে হচ্ছে 33,850 থেকে ওই দুইটার যোগফলটা কি করবা, মাইনাস করে নিবা। তাহলে আমরাও এখন সেই কাজটা করব। তাহলে মাইনাস করলে হয় হচ্ছে আমাদের 22,000 টাকা। 22,000 টাকা হচ্ছে আমাদের এখানে আসে। 22,000 টাকাটাই কি আমাদের মাইনাস করার পর আসছে, আর এই 22,000 টাকাটাই হচ্ছে আমাদের অবশিষ্ট টাকা, যেই টাকাটা আমাদেরকে ব্যাংকে জমা দিতে বলছে। এই 22,000 টাকাটাই হচ্ছে আমাদের কি অবশিষ্ট টাকা। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, আবার বলতেছি নগদেরটা যোগ করেছি, যোগ করার পরে এই ক্রেডিট পাশের যে নগদের যে টাকাগুলো আছে সেই দুইটা যোগ করে 33,850 থেকে এটা মাইনাস করেছি, যেটা এসেছে 22,000 টাকা। সেই 22,000 টাকাটাই হচ্ছে আমাদের অবশিষ্ট টাকা, আর এই অবশিষ্ট টাকাটাই আমাদেরকে কি করতে হবে, ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। তাহলে ব্যাংকে জমা দিব, এটা কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে ব্যাংকে জমা দিলে আমাদের জাবেদা কি হয়, ব্যাংকে জমা দিলে আমাদের জাবেদা হয় হচ্ছে ব্যাংক ডেবিট
নগদ ক্রেডিট, তাই না? ব্যাংক হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমরা এখন কন্ট্রাক্টে বসাবো। এই যে দেখো, এখন যে এই যে দুটো তারিখ আমরা আগে রেখেছিলাম, জায়গা রেখেছিলাম, এই তারিখগুলোতে হচ্ছে আমরা এই কন্ট্রাক্টটা করে ফেলবো। তাহলে কন্ট্রাক্টে লেখার নিয়ম কি? যেহেতু ব্যাংক ডেবিট হয়েছে, তাহলে এখানে আমরা আগে লিখবো নগদান হিসাব, টাকা লিখবো কোথায়? ব্যাংকের ঘরে। কত টাকা? এই যে 22,000 টাকা অবশিষ্ট পেয়েছি, সেই 22,000 টাকা হচ্ছে আমরা ব্যাংকের ঘরে লিখব। এরপরে আমাদেরকে এই পাশে আবার, আচ্ছা এটা যেহেতু কন্ট্রাক্টে, তাহলে এবার আবার দিয়ে দিচ্ছি, আবার এখানে আমরা ব্যাংক হিসাব আর টাকাটা কোথায় লিখবো? নগদ যেহেতু ক্রেডিটে, তার মানে এই পাশে হবে হচ্ছে 22,000 টাকা। তাহলে এই যে আমাদের কন্ট্রাক্টটি বসানো শেষ। আমি আবারও বলতেছি, প্রথমেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে 3টা তারিখের ঘরে রাখবা, এই পাশে হচ্ছে 2টা আর এই পাশে হচ্ছে কি 1টা, ডেবিট পাশে 1টা। এরপরে যেটা করবা, তোমরা এই নগদের টাকাটা যোগ করবা, ডেবিটের পাশে নগদের টাকাটা যোগ করবা। যোগ করার পরে যে যোগফলটা বের হবে সেটা আমরা কি করব, এই যে ব্যালেন্স সিডির যে টাকাটা, এই 2টা টাকা কিন্তু আগে ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম যে প্রথমে ছিল হচ্ছে 9,350 প্লাস 2,500 টাকা, সেই দুটোর যোগফল আমরা 33,850 থেকে মাইনাস করেছি। মাইনাস করার পরে 22,000 টাকা বের হয়েছে। এরপরে এই 22,000 টাকার জন্য আমরা ব্যাংকে জমা দেওয়ার কন্ট্রাক্টটি করেছি, যেহেতু আমাদের বলেছে যে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে জমা দেওয়ার জন্য কন্ট্রাক্টটি যেভাবে আমাদের করতে হয় আমরা সেভাবে কন্ট্রাক্টটি করে ফেলেছি। করার পরে জাস্ট ওই অবশিষ্ট টাকাটা আমরা, মানে যে 22,000 টাকাটা, সেই 22,000 টাকাটা আমরা সব জায়গায় বসিয়ে দিয়েছি কন্ট্রাক্টে। তাহলে এই বরাবর আমরা সি দিয়ে দিই। তাহলে হচ্ছে এইভাবে আমাদেরকে এই এন্ট্রিটার কাজটা করতে হবে। যখন বলবে যে 2,500 টাকা বা যে কোনো টাকাই তোমাদের নগদ উদ্ধৃত হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে, তখন তোমাদেরকে এভাবেই হচ্ছে কাজটা করতে হবে। এরপরে আমরা যে কাজগুলো করবো এটা নর্মাল আগের ম্যাথের মতোই। যেমন এখনো কিন্তু শুধুমাত্র আমাদের কিসের ব্যালেন্স সিডি দেওয়া আছে হচ্ছে নগদের, এখন আমাদের ব্যাংকেরও ব্যালেন্স সিডি লাগবে। তাহলে ব্যাংকের ব্যালেন্স সিডি করার জন্য আমরা আগে দেখবো যে কোন পাশে টাকাটা বড়। তাহলে দেখো, এই পাশে হচ্ছে 22,000 ব্যাংকে, আর এই পাশে হচ্ছে 25,000। তাহলে কোন পাশে টাকাটা বড়? ওই পাশে, অবশ্যই ক্রেডিট পাশে ব্যাংকের টাকাটা বড়। তাহলে আমরা এই পাশেটা লিখি 25,000। এখন এই 25,000 যেহেতু এই পাশে ব্যাংকের টাকাটা বড়, তার মানে ব্যাংকের সিডিটা তার বিপরীত পাশে হবে, তার মানে ডেবিট পাশে হবে। তাহলে আমরা আবারও একটা 31 তারিখ আসবে ব্যালেন্স সিডির জন্য, তাহলে 25,000 থেকে 22,000 মাইনাস করার পর হচ্ছে 3,000। এই 3,000 হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি, ব্যাংকের ব্যালেন্স সিডি। তাহলে নর্মালি আগেটার মতোই আমরা এখানেও 25,000 লিখে দিচ্ছি, আর এখানে আমরা 33,500 লিখে দিচ্ছি। তোমরা তো সবাই জানো এটা কিভাবে করতে হয়। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রাপ্ত বার্তা 150 টাকা আছে আর প্রদত্ত বার্তা 150 টাকা আছে। এবার আমরা জেড দিয়ে দিব, শেষ। এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স বিডি নির্ণয় করতে হবে। তাহলে দেখো, জানুয়ারির 31 তারিখে যেটা ব্যালেন্স সিডি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সেটা কি ব্যালেন্স বিডি। তাহলে আমরা এখন ব্যালেন্স বিডি নির্ণয় করব। তাহলে এই পাশে ব্যালেন্স বিডি, তাহলে এখানে ব্যালেন্স বিডি কোনটা হবে? এই যে ডেবিট পাশের যে ব্যালেন্স সিডি ছিল সেটা। তাহলে ব্যাংকের 3,000 হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি, আর আবার এই পাশের ব্যালেন্স বিডি কোনটা হবে? ডেবিট পাশে ব্যালেন্স বিডি হচ্ছে ক্রেডিট পাশের যে ব্যালেন্স সিডি নগদের ঘরে ছিল সেটা এই পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে 2,500 টাকা। তাহলে শেষ। এভাবেই হচ্ছে আমাদেরকে এই হাতে রেখে ম্যাথটা করতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন বলবে যে নগদ উদ্ধৃত এত টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা জমা দাও, তখন তোমাদের এই এন্ট্রিটার 3 ঘর নগদ নম্বর তোমাদেরকে এভাবেই করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে গয়ে জানুয়ারি 5 থেকে 20 তারিখের লেনদেন দ্বারা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো।
তাহলে যখন তাহলে যেহেতু নগদ প্রদান জাবেদা করতে বলেছে, তাহলে এখানে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে নগদ প্রদান জাবেদার ছকটা তোমরা এঁকে ফেলবা। এরপরে হচ্ছে জাস্ট যেই লেনদেনগুলো দ্বারা নগদ প্রদান বুঝিয়েছে সেই সব লেনদেনগুলোই হচ্ছে আমার এই নগদ প্রদান জাবেদা যাবে। তোমরা এটা হচ্ছে বাসায় করবে, প্র্যাকটিস করবে। আর এছাড়াও যদি তোমাদের আরো কোনো সমস্যা থাকে বা কোনো টপিক বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো জানাবে, আমরা ওটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।